তো হ্যালো বন্ধুরা, যেমনটা আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম যে ইউনচি একাই স্কাই বার্নিং ইনসেক্টকে পুরো ধ্বংস করে দিয়েছিল এবং তাদেরকে ধ্বংস করে দেওয়ার পর সে ইম্পেরিয়াল সিটিতে এসে পড়েছিল এবং সেখানে আসার পর সে যখন ভাবছিল সব বিপদ কেটে গেছে, ঠিক তখন ওই লিনতিয়ান নামের একজন লোক আসে যে কিনা ইউনচিকে মারতে চাইছিল। কারণ সে বলছিল ইউনচি নাকি অনেক বড় পাপ করে ফেলেছে স্কাই বার্নিং সেক্টের এতজন মানুষকে মেরে। এই কথা শোনার পর ইউনচি প্রচন্ড রেগে গিয়ে তার সাথে ফাইট করতে শুরু করে দিয়েছিল। আর সেখান থেকেই আজকের এপিসোড শুরু হয়ে যায়। আজকের এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই সেই লোকটার সাথে ফাইট করতে, করতে ইয়ঞ্চির সকল পাওয়ারই প্রায় শেষ হয়ে গেছে। ও প্রায় অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। আর ঠিক তখন ওই লিনথিয়ার নিজের একটা ব্রুটাল অ্যাটাক তৈরি করে ইয়ঞ্চিকে মেরে ফেলার জন্য। ঠিক যখন ওই সে ইয়ঞ্চিকে একদম মেরেই ফেলছিল, ঠিক তখনই সেখানে এসে হাজির হয়ে যায় লিন। আর এই লিন ছিল লিনথিয়ানেরই নাতি। মানে তোমরা বলতে পারো লিনথিয়ানের নাতি হলো আমাদের এই লিন, যে কিনা আমাদের ইয়ঞ্চির অনেক ভালো একটা বন্ধু। লিন তখন তার গ্র্যান্ডপাকে বলছিল, "গ্র্যান্ডপা, ইয়ঞ্চিকে ছেড়ে দিন। ও ভালো মানুষ। ও কিছু করেনি।" এই কথা শোনার পরেও লিনথিয়ান কিছুই শুনছিল না। ও শুনেও না শোনার ভান করছিল এবং ইয়ঞ্চিকে শেষ করে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। সে যেভাবেই হোক ইয়ঞ্চিকে মারতে চাইছিল এবং সে নিজের আরো একটা অ্যাটাক প্রিপেয়ার করে ইয়ঞ্চির উপর আবারও অ্যাটাক করে দেয়। কিন্তু ইয়ঞ্চি তখন নিজের যতটুকু পাওয়ার ছিল সবটুকু ইউজ করে একটা প্রোটেকশন ব্যারিয়ার ক্রিয়েট করে ফেলে। কিন্তু ও নিজেও জানতো না এই ব্যারিয়ার বেশিক্ষণ টিকবে না। আর তাই হয়, বেশিক্ষণ টিকতে পারে না সেই ব্যারিয়ারটা লিনথিয়ানের অ্যাটাকের বিরুদ্ধে। কিছুক্ষণের মধ্যেই ব্যারিয়ারটা একদম ভেঙে যায়। আর ভাঙার সাথে, সাথে অ্যাটাকটা সোজা ইয়ঞ্চির গায়ে গিয়ে লাগার কথা ছিল। সবাই আশা ছেড়েই দিয়েছিল। ভাবছিল এবার হয়তো ইয়ঞ্চি আর বাঁচতে পারবে না। ও পুরোপুরি ফেঁসে গিয়েছিল। বাঁচার কোনো চান্সই ছিল না। কিন্তু যেই অ্যাটাকটা ইয়ঞ্চির গায়ে লাগতে যাবে, ঠিক তার আগেই এসে পৌঁছে যায় সেখানে কিনইউ। কিনইউ এসেই এক হাতে অ্যাটাকটাকে একদম থামিয়ে দেয়। ও প্রচন্ড রেগে গিয়ে বলে, "তোমার সাহস কি করে হলো ইয়ঞ্চির উপর অ্যাটাক করার?" লিনথিয়ান তখন বলতে চায় যে, "আমি শুনেছিলাম তোমাদের ক্লাউড ইমোর্টাল প্লেসের কোনো একজন ডিসেপল যে নিজের ২০ বছর বয়সও পূরণ করেনি, কিন্তু তার আগেই কিংরিলামের লেভেল 2 পূরণ করে ফেলেছে। তুমি কি সেই মেয়ে নাকি?" যাই হোক, তোমার কথা শুনে আমি সত্যিই অবাক হয়েছিলাম। এখন তোমাকে দেখে আরো বেশি অবাক হচ্ছি। কারণ তুমি ইউএনসিকে প্রটেক্ট করতে এসেছো। তুমি কি নিজের ইচ্ছায় এখানে এসেছো নাকি তোমার ক্লাউড ইমোর্টাল প্লেস থেকেই তোমাকে পাঠানো হয়েছে ইউএনসিকে বাঁচাতে? তখন কিনিউ বলে, "আমি নিজের ইচ্ছাতেই এখানে এসেছি ইউএনসিকে প্রটেক্ট করার জন্য।" গিনজিও এখানে নিজের গ্র্যান্ডপাকে তখন বলতে থাকে, "গ্র্যান্ডপা, আমি তোমাকে বলছি ইউএনসি খুব ভালো একজন মানুষ। ও কখনো ভালো কাজ ছাড়া ভুল কাজ করতেই পারে না। আমি নিজের প্রাণ দিতেও রাজি আছি যদি ইউনচি কখনো কোনো ভুল করে থাকে। তুমি একটা শুধু প্রমাণ দেখাও আমাকে, তাহলে আমি নিজের প্রাণ দিয়ে দেব।" কিন্তু লিনথিয়ান তখন বলে, "ইউনচি যত মানুষকে মেরেছে তার কোনো হিসাব নেই। এমন একটা লোককে, এমন একটা মনস্টারকে বাঁচিয়ে রাখার কোনো অধিকার নেই। আমি ওকে মেরেই ফেলবো। এই কারণেই আমি ওকে এখানে মারতে এসেছি। আর আমি ওকে মেরেই ফিরবো এখান থেকে।" এই কথা শোনার পর কিনিউ বলে, "তুমি যদি এখনো না মানো যে ওকে তুমি ছেড়ে দিবে, তাহলে আমি দুঃখিত। আমি যা করব তা তোমার পছন্দ হবে না এখন।" এই কথা বলেই কিনইউ নিজের পাওয়ার ইউজ করতে শুরু করে দেয়। নিজের আইস ফ্লোটা সামান করে সরাসরি একটা অ্যাটাক দিয়ে লিনথিয়ানের গায়ে মেরে দেয়। আর যেই না এই অ্যাটাকটা লিনথিয়ানের গায়ে গিয়ে লাগে, ও অ্যাটাকটা থামিয়ে দেয় ঠিকই, কিন্তু বলে, "মানতেই হবে, তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে। এই ট্যালেন্ট নিয়ে তুমি আরো অনেক দূর যেতে পারবে। কিন্তু এখন তুমি এই টেকনিক শিখতে শুরু করেছো মাত্র। আর সাথে, সাথে সোজা এসে আমার সাথে পাঙ্গা নিয়ে বসলে, মানে নিজের মৃত্যুর সাথেই তুমি পাঙ্গা নিলে? এটা কোনো কাজ করলে তুমি? আমি তোমাকেও এখন আর ছাড়বো না।" তখন ইউনচি কিনিউকে বলে, "তুমি এখান থেকে চলে যাও কিনিউ। আমি একা হ্যান্ডেল করে নেব একে। আমি দেখেছি এই লোকটা নরমাল না, খুবই স্ট্রং। তোমাকে ক্ষতি করে দেবে। তাই তুমি এখান থেকে চলে যাও।" কিন্তু কিনিউ শোনে না। সোজা চলে যায় লিনতিয়ানের সাথে ফাইট করতে। এখন লিনতিয়ান আর কিনিউ এর মধ্যেও একটা দারুণ ব্যাটল শুরু হয়ে যায়। যেখানে দুজনই নিজেদের বেস্ট পাওয়ার ইউজ করে একে অপরের সাথে ফাইট করছিল। জেসমিন তখন ইউনচিকে বলে, "দেখো ইউনচি, তোমার মিস্টিক পাওয়ার ছিল একদম শেষের প্রান্তে। আর এর সাথে ফাইট করে একদম শেষ হয়ে গেছে। তাই ভালো হবে এখান থেকে তুমি পালিয়ে যাও। যতটা সম্ভব দূরে চলে যাও। না হলে তুমি এখানেই মারা যাবে। আর এখন ও যেহেতু কিনিউ এর সাথে ফাইট করতে ব্যস্ত আছে, তাই এটাই তোমার জন্য ভালো সুযোগ। এমন সুযোগ আর তুমি পাবে না পালানোর।" কিন্তু ইউনচি তখন বলতে থাকে, "এ লিনথিয়ান আমাকে মেরে ফেললেও আমার কিছু যায় আসে না। কিন্তু আমি কিনিউকে ছেড়ে চলে যাব না এখান থেকে একা। এটা আমি সহ্য করতে পারব না যে কিনু এখানে ওর হাতে মার খাবে। এটা আমি কখনোই সহ্য করব না। আর আমি এখান থেকে পালাবোও না। এই পালানোর মতো কাপুরুষের মতো কাজ আমি কখনোই করব না।" এই কথা বলার সাথে সাথেই ইয়ঞ্চি নিজের প্যাগোটা আর্টকে বের করে সেটার নিচে বসে কাল্টিভেশন করতে শুরু করে দেয় নিজের পাওয়ারকে রিকভার করার জন্য এবং পাওয়ার রিকভার করতে, করতে বলে, "আজ আমি এই বুড়োকে ছাড়বো না। ওর হাড্ডি যতগুলো আছে সবগুলো শেষ করে দেবো। এক পা তো কবরে যাইয়াই রইছে। আরেকটা পা না হয় কবরে আজকে দিয়ে দিমু।" এই কল কথা বলতে, বলতে ইয়ঞ্চি নিজেকে হিল করতে শুরু করে দিয়েছিল। তখন লিনথিয়ান দেখে ইয়ঞ্চি নিজেকে হিল করছে এবং ও বলে, "তুই হিল করার আগেই কবরে পৌঁছে যাবি রে ইয়ঞ্চি তুই। আজ তোকে আমি আর ছাড়বো না। তোকে হিল করার সুযোগই দিব না। তাই তোর হিল করার চেষ্টা একদম বেকার।" ও তখনই আবার নিজের পাওয়ার ইউজ করে আরেকটা অ্যাটাক করে ইয়ঞ্চির উপরে। কিন্তু ও যতবারই অ্যাটাক করতে চায় ততবারই কিনইউ এসে ইয়ঞ্চিকে বাঁচিয়ে নেয়। এখানে যদি আজকে কিনইউ না থাকতো তাহলে এতক্ষণে ইয়ঞ্চির ১০০০ বার খেল খতম হয়ে যেত। এটা দেখে লিনথিয়ান প্রচন্ড রেগে যায় এবং বলে, "আমি ভাবছিলাম তোমাকে মারবো না আজকে। কারণ তুমি অনেক বেশি ট্যালেন্টেড একটা মেয়ে। তাই ভেবেছিলাম তোমার ফিউচারে
অনেক বেশি পাওয়ারফুল হওয়ার চান্স আছে, তাই তোমাকে আমি ছেড়ে দেব। কিন্তু তোমার মনে হয় কোনো বাঁচার ইচ্ছা নেই। তুমি হয়তো আমার হাতেই মরতে চাও। ঠিক আছে? তাহলে আমি এখন তোমার ইচ্ছা পূরণ করে দেব। আমি তোমাকেও মারব, সাথে ইউনচিকেও মারব। আমি তোমাদের দুজনকেই মেরে শেষ করে দেব। এই বলে ও নিজের পাওয়ার ইউজ করতে শুরু করে দেয়। ও নিজের নির্ভালা সোয়ার্ড সামান করে ফেলে, যেটা খুবই বড় একটা তলোয়ার। পুরো আকাশ ফাটিয়ে বের হচ্ছিল সেই নির্ভালা সোয়ার্ডটা। তরোয়াল যদি পড়তো এই সিটিতে, তাহলে আমার মনে হয় পুরো সিটি একদম ধ্বংস হয়ে যেত। এতটাই ভয়ংকর ছিল সেই তলোয়ার। আর এটা দিয়েই ও ইউনচি আর কিনিউ দুজনের উপরেই একসাথে অ্যাটাক করতে রেডি হয়ে যায়। আর ইউনচি তখনও নিজেকে হিল করছিল। ও কোনো ধারণাই রাখছিল না চারপাশে কি হচ্ছেটা। তাই এখন কিনিউ এর উপরেই দায়িত্ব ছিল এই সোয়ার্ডটাকে থামানো। কারণ ও যদি এখন এটা থামাতে না পারে, তাহলে পুরো সিটি সহ ওরা সবাই ধ্বংস হয়ে যাবে। এই কথা ভেবেই কিনিউ সেই সোয়ার্ডটাকে থামাতে যায়। যখন সেই অ্যাটাকটা এবং কিনিউ দুজনেই একে অপরের মুখোমুখি হয়, তখন মনে হচ্ছিল অ্যাটাকটা সোজা গিয়ে লাগবে কিনিউ এর উপর। কিন্তু কিনিউ তখন ফ্রোজেন ডিভাইন আর্ট ইউজ করে। এটা ওর একটা স্পেশাল টেকনিক, যার মাধ্যমে ও মাটি ফাটিয়ে অনেকগুলো আইস ক্রিস্টাল তৈরি করে ফেলে। আর এগুলো দিয়ে যে ডিফেন্স শট আসছিল সেটাকে আটকানোর চেষ্টা করে। ও নিজের পুরো অ্যাটাক তৈরি করে ফেলে এবং ও মনে ভাবতে থাকে, আমি আশা করছি আমার এই ফ্রোজেন ডিভাইন আর্ট দিয়ে আমি এই নির্ভানা সোয়ার্ডটাকে থামাতে পারবো। আর এরপরই একসাথে দুটো অ্যাটাক ওই ধাক্কা খায়। কিন্তু নির্ভানা সোয়ার্ডের কারণে কিনিউ এর অ্যাটাকটা একদম সম্পূর্ণ ক্রাশ হয়ে যায়। মনে হচ্ছিল কিনিউ আর এই সোয়ার্ডটাকে থামাতে পারবে না। কিনিউ তখন বুঝে গিয়েছিল হয়তো এবার তার খেলা শেষ, আর এটাকে সে থামাতে পারবে না। ওর ভাবনাটাও একদম ঠিক ছিল। ঠিক তখনই ওই অ্যাটাকটা ভেঙে যায়। আর সোজা সেই নির্ভানা সোয়ার্ডটা গিয়ে লাগতে যাচ্ছিল কিনিউ এর গায়ে। এটা লাগলে কিনিউ একদম শেষ হয়ে যেত। ও আর বাঁচতে পারত না। ওখানেই ও মরে যেত। এটা যেন না হয় সেজন্যই আমাদের ইউনচি নিজের কাল্টিভেশনকে ছেড়ে ফুঁসতে বেরিয়ে আসে এবং নিজের সোয়ার্ড বের করে দৌড়ে যায় কিনিউকে বাঁচাতে। ও কিনিউকে কোলে তুলে নিয়ে ১ম এ বাঁচায়, আর তারপর সোজা সেই নির্ভানা সোয়ার্ডকে থামাতে নিজের ড্রাগন স্পিরিট সামান করে ফেলে। যেটা কিছুদিন আগেই ও মানে ওই যে একটা কেভের ভিতরে গিয়ে পাইছিল, বুঝছো? আর সেই ড্রাগন স্পিরিটটা বেরিয়ে আসার সাথে সাথেই লিনথিয়ানের তলোয়ারটাকে একদম থামিয়ে দেয়। তলোয়ার থামার পর ও লিনথিয়ানকেও বাঁচানোর জন্য রেডি ছিল। লিনথিয়ান দেখে একদম অবাক হয়ে যায় এবং বলল, "এ কি করে এটা করলো? এতটা ভয়ঙ্কর ড্রাগন স্পিরিট এ কি করে সামন করলো?" এ আবার নিজের তলোয়ারের পাওয়ার বাড়ানোর চেষ্টা করে, যাতে সে সেই নির্ভানা সোয়ার্ডের পাওয়ার বাড়িয়ে ইউনচি আর কিনি দুজনকেই একসাথে এখন মারতে পারে। কিন্তু কিনুয়ের উপর বিপদ দেখে ইউনচি কিভাবে চুপ থাকতে পারে? ও থামার লোকই ছিল না। কিনিউর উপর বিপদ দেখে এলোপাথারি অনেকগুলো অ্যাটাক করতে থাকে সেই তলোয়ারের উপর, এবং অনেকগুলো অ্যাটাক করার কারণে কিছু মুহূর্তের মধ্যেই লিটারেলি সেই তলোয়ারটা একদম ভেঙে চুরে খান হয়ে যায়। এরপর কিনুই আর ইউনচি দুজনে মিলে একের পর এক অ্যাটাক করতে থাকে লিনথিয়ানের উপরে। কারণ লিনথিয়ান বুঝতেই পারছিল না তখন কোন দিক থেকে অ্যাটাক আসবে আর কোন দিক থেকে আসবে না। ও যদি ডান পাশে অ্যাটাক আটকানোর চেষ্টা করতো, তাহলে বাম পাশ থেকে অ্যাটাক এসে ওর গায়ে লাগতো। উপর থেকে থামানোর চেষ্টা করলে নিচ থেকে অ্যাটাক এসে ওর গায়ে লাগতো। ও তখন বুঝতেই পারছিল না কোন দিক থেকে অ্যাটাক আসছে। কারণ ২ জনে মিলে এখন ওর সাথে ফাইট করছিল। আর দুজনকে একসাথে থামানো অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছিল ওর জন্য। যদিও ও দুজনের থেকেই অনেক বেশি স্ট্রং ছিল। কিন্তু দুজন একসাথে অ্যাটাক করায় ওর অবস্থা খারাপ হতে শুরু করে দেয়। ও বুঝে যায় এদেরকে হারানো এবার সত্যিই কঠিন বিষয়। দেখতে তখন সেই ২ জনে মিলে লিনথিয়ানের একদম সিরসিরে অবস্থা করে দেয়। ওর শরীরের জায়গায় এত চোট লাগে যে ওর অবস্থা একদম খারাপ হয়ে যায়। আর যেই না ইউনচি লিনথিয়ানকে মেরে খতম করতে যাচ্ছিল, ঠিক তখনই লিন চিৎকার করে বলে ওঠে, "বস থামুন। আমার গ্র্যান্ডপাকে মারবেন না। উনাকে মাফ করে দিন।" এটা শুনে সেই মুহূর্তেই ইউনচি নিজের সোয়ার্ডটাকে আলাদা ডিরেকশনে ঘুরিয়ে দেয়, যাতে করে লিনথিয়ান মারা না যায়। আসলে এখানে যদি আজকে লিন না থাকতো, তাহলে অবশ্যই এখানে ইউনচি সেই লিনথিয়ানকে একদম শেষ করে দিত। কারণ লিনথিয়ান যত বড় কাজ করেছে আজকে এখানে, সেটার জন্য সে কখনোই ক্ষমার যোগ্য ছিল না ইউনচির কাছে। তাই ইউনচি আজকে ওকে মাত্র লিনের জন্যই ক্ষমা করে দেয়। আর এরপরে ইউনচি যখন মাটিতে নেমে আসে, ঠিক তখনই সে পুরোপুরি অজ্ঞান হয়ে যায়। কারণ ওর ভেতরের সকল পাওয়ারই একদম শেষ হয়ে গিয়েছিল। তাই তাড়াতাড়ি সবাই ওকে নিয়ে বাড়িতে মানে প্রাসাদে নিয়ে যায় আর ওর চিকিৎসা করাতে থাকে, যাতে ওর জ্ঞান ফেরে। কয়েকদিন পর ওর জ্ঞান ফেরেও। জ্ঞান ফিরতেই দেখে সামনে কিনিউ বসে আছে, ওর যত্ন নিচ্ছে। কিনিউ ওকে জ্ঞান ফিরতে দেখে খুশি হয়ে যায় আর জানায়, এর আগে এই ইম্পেরিয়াল সিটির সবচেয়ে স্ট্রংগেস্ট মানুষ ছিল লিনথিয়ান। ও তো তোমার কাছে ব্যাটেলে হেরে গেছে। তাই ওর টাইটেল তোমার কাছে ট্রান্সফার করে দিয়েছে। আর আজ থেকে তুমি এই ইম্পেরিয়াল সিটির নাম্বার 1 কাল্টিভেটর। তোমার থেকে ভালো কাল্টিভেটর বা পাওয়ারফুল লোক এখানে আর একটা নেই। তুমিই সবচেয়ে স্ট্রং লোক ইউনচি। তুমি নাম্বার 1 কাল্টিভেটর হয়ে গেছো। তখন ইউনচি বলে, আমার কোনো টাইটেলের দরকার নেই। আমার এখন শুধু তোমাকেই দরকার। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এসে আমার প্রাণ বাঁচিয়েছো। তুমি না আইলে হয়তো আমি আজ বাঁচতে পারতাম না। শুধু এবারেরটাই না, যখন আমি নিজেকে বিপদে দেখি, মনে হয় এবার আমি শেষ হয়ে যাব। যখন আমার আশেপাশে আর কেউ থাকে না, ঠিক তখনই তুমি আমার জন্য চলে আসো। তুমি যেকোনো জায়গায়ই থাকো না কেন, সবসময় আমাকে বাঁচানোর জন্য ঠিক সেই মুহূর্তে চলে আসো। এই প্রতিদান আমি কিভাবে ভুলে যেতে পারি বলো? কিন্তু দেখো, অন্যদিকে আমি তোমার জন্য কিছুই করতে পারি না। সবসময় আমি একটা অকেজো হয়েই থেকে যাই তোমার কাছে।
দেখো আমাদের অন্তত বিয়ের ৩ বছর হয়ে গেছে। আর দেখো আজ পর্যন্ত আমি তোমাকে ঠিকভাবে একটা কিসও করতে পারিনি। তোমার কি এটা চাই? এমন প্রশ্ন করলে তো সামনের মানুষটা লজ্জাই পাবে। তিনিও সেই লজ্জাই পায় এবং বলে, "এসব কি কথা বলছো তুমি, হ্যাঁ?" কিন্তু ও ইউনচিকে থামায়ও না। মানে ইউনচিকে বলে, "না, যেটা করতে ইচ্ছা করে সেটাই করো।" ও শুধু ইউনচিকে বলে, "ঠিক আছে, তুমি যা ইচ্ছা তাই করো।" কিন্তু ইউনচি যখন ওই কিনিউকে কিস করতে যাচ্ছিল ঠিক তখনই কিনিউ সেখান থেকে সরে যায়। মানে একটু ইউনচিকে কিস করে ও পালিয়ে যায়। এটা বলতে, বলতে যায় যে ও সবাইকে জানিয়ে দেবে তুমি জেগে গেছো আর সবাই তোমার সাথে দেখা করতে আসবে। তখন ইউনচি বলে, "আরে, আরে কেন চলে গেলো আমি বুঝি না। আমি তোমার জন্য কিছু করতে যাচ্ছিলাম। কিন্তু সেটাও তুমি করতে দিলে না। তুমি কি কিছুই চাও না নাকি? দেখো তুমি আমাকে কিছুই করতে দাও না।" এরপর দেখতে, দেখতে বাকি সবাই এসে পৌঁছে দেয় ইউনচির খবর নিতে। ও ঠিক আছে নাকি কেমন আছে? ওর অবস্থা কেমন? ইউনচিও তখন নিজেকে আগের থেকে অনেক ভালো মনে করছিল ভেতর থেকে। ওর ভালো লাগছিল যে ও রিকভার করে ফেলেছে। আর বাকি সবাইও এটা দেখে খুব খুশি ছিল যে ইউনচির অবস্থা উন্নতি হচ্ছে দিন, দিন। ইউনচি তখন জুরুলানের ফাদারকে বলতে থাকে, "আপনার শরীর দেখে মনে হচ্ছে আপনি আগের থেকে অনেক ভালো ফিল করছেন। আগে যখন আপনার শরীরে পয়জন ঢুকিয়ে দেওয়া হয়েছিল তখন আপনার শরীর খুব খারাপ ছিল। কিন্তু এখন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক ভালো আছেন।" তখন জুরুলানের ফাদার যিনি এম্পারার বলতে থাকেন, "তুমি একদম ঠিক বলেছো। এখন আমি অনেক বেশি বেটার ফিল করছি। আমার ভেতরে পয়জন ছিল যার কারণে আমি অতটা স্ট্রং ছিলাম না। কিন্তু এখন তুমি আমার শরীর থেকে পয়জন বের করে দিয়েছো। এখন আমি অনেকটাই বেটার ফিল করছি। আর আমার যে এই প্রাণটা আছে সেটাও একমাত্র তোমারই দেওয়া প্রাণ। কারণ আমি অনেক আগেই মারা যেতাম। তুমি যদি আমার শরীরের ভেতর থেকে পয়জন না বের করতে, যদি তুমি আমাকে না বাঁচাতে তাহলে আমি কখনোই বেঁচে থাকতে পারতাম না। আমি অনেক আগেই মরে যেতাম। তোমার এই উপকারের কথা আমি কখনোই ভুলব না। আমি জানি না তুমি যদি না থাকতে তাহলে আমাদের অবস্থা কি হতো? আমাদের এই ইম্পেরিয়াল সিটির কি হতো?" তখন ইউনচি বলে ওঠে, "আপনার আমাকে থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই। ইম্পেরিয়াল সিটির ভেতরে আমারও একটা দায়িত্ব আছে যে যখন কোনো বিপদ আসবে আমি সেটাকে প্রটেক্ট করতে এগিয়ে আসবো। আমি শুধু সেটাই করছি। কোনো এক্সট্রা কিছু আমি করিনি। এটা করা আমার দায়িত্ব ছিল। তাই আপনার উপর বোঝা নেওয়ার কোনো দরকার নেই যে আমি আপনাকে হেল্প করেছি। আমি যা করেছি সেটা আমার কর্তব্য অনুযায়ী করেছি।" এম্পারার তখন ইউনচিকে বলতে চান, "আমি জানি না জীবনে কবে এত ভালো ফিল করেছিলাম যতটা আজ করছি। আমার শরীরের অবস্থাও ভালো, মনের অবস্থাও ভালো। সব দিক দিয়েই আমি আজকে ভালো ফিল করছি।" এম্পারার তখন জুরুলান আর ইউনচি দুজনকেই বলতে থাকে, "আমি এখানে একটা ডিসিশন নিতে চলেছি যেটা আমি এই ইম্পেরিয়াল সিটির পক্ষ থেকেই নিতে চলেছি। যেটা হাজার, হাজার বছরে হয়তো কখনো নেওয়া হয়নি। এই ডিসিশনটা হলো আমি নিজের যে সিংহাসন আছে সেটা জুরুলান তোমাকে আর ইউনচি তোমাদের দুজনকে দিতে চাই। তোমরা দুজন আজ থেকে পুরো ইম্পেরিয়াল সিটির দায়িত্ব নেবে। এই ইম্পেরিয়াল সিটি এখন তোমাদের। তোমরাই এখানকার রাজা-রানী। কারণ আমি যখন এখানকার রুলার ছিলাম তখন আমার লোকজনকে ঠিকভাবে প্রটেক্ট করতে পারিনি আমি। কিন্তু তোমরা দুজন যখন এটা সামলাবে তখন এখানকার মানুষ একদম শান্তিতে থাকতে পারবে। এখানকার মানুষের ভরসা তোমাদের দুজনের উপর অনেক বেশি। বাকি যত বিষয় থাকবে সেগুলো আমি নিজে হ্যান্ডেল করব। কিন্তু মূল যে দায়িত্ব সেটা তোমাদেরকেই নিতে হবে। আশা করি আমি তোমাদের যে দায়িত্ব দিচ্ছি তোমরা সেটা ভালোভাবে পারফর্ম করতে পারবে। আর সেটা নিজেদের ভালো দায়িত্ব মনে করে খুব ভালোভাবেই সামলাবে।" এম্পারার ইউনচিকেও বোঝান, "ইউনচি তুমি দেখছো আমাদের ইম্পেরিয়াল সিটি অনেকদিন ধরে দুর্বল হয়ে গিয়েছিল। কত বিপদ আমরা সহ্য করেছি। কিন্তু প্রতিবার আমি ঠিকভাবে দাঁড়াতে পারিনি বিপদের মুখে। আমি সবসময়ই বিপদ দেখে পালিয়েছিলাম। কিন্তু যখন তোমাকে দেখি মনে হয় আমাদের ইম্পেরিয়াল সিটি আবার এমন এক রাজা পাবে যে এখানকার দায়িত্ব নিতে পারবে। বিপদ দেখে ভয় পাবে না। বিপদের সামনে ডেটে দাঁড়িয়ে থাকবে। সবকিছু হ্যান্ডেল করতে পারবে খুব ইজিলি। বলো আমাকে আমি কি তোমার আর জুরালানের উপর এই দায়িত্ব দিতে পারি? তোমরা দুজন কি এই দায়িত্ব নিতে পারবে?" তখন ইউনচি বলতে থাকে, "আপনি যদি ইম্পেরিয়াল সিটি আর জুরালানকে নিয়ে টেনশনে থাকেন তাহলে চিন্তা করবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি যতদিন আমার প্রাণ আছে আমি ইম্পেরিয়াল সিটিকে প্রটেক্ট করব আর জুরালানকেও প্রটেক্ট করব। দুজনের গায়ে একটা আঁচও লাগতে দেব না।" এই কথা শুনে কিনিউয়ের একটু খারাপ লাগে কিন্তু তারপরেও ও এগিয়ে যায়। এখন ইউনচি আর জুরুলান একসাথে থেকে এই ইম্পেরিয়াল সিটি চালাবে। মানে দুজন একে অপরের আরো কাছাকাছি থাকবে। তাই একটু খারাপ লেগেছিল কিনিউয়ের। তাই ও এখান থেকে চলে যায়। এখন আমাদের প্রায় ২ মাস পরের একটা সিন দেখানো হয়। যেখানে ইম্পেরিয়াল সিটিকে একদম সাজিয়ে দেওয়া হয়েছিল। মনে হচ্ছিল এখানে কারো বিয়ে হতে চলেছে। এর জন্য ইম্পেরিয়াল সিটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। সব জায়গায় প্রস্তুতি চলছিল। আর যত গেস্ট ছিল সব দূর, দূর থেকে এখানে আসছিল। আমরা দেখতে পাই বর আর অন্য কেউ নয়, বর হয়েছে আমাদের ইউনচি। আর সবাই এসে ওকে কংগ্রাচুলেশনস করছে। ইয়ং মাস্টার ইউনচি আপনি তো এখন অনেক উপরে পৌঁছে গেছেন। আপনার হাতে পুরো সিটি আর আজ আপনার বিয়েও হতে চলেছে। আর এখানে আমরা দেখতে পাই আমাদের ইউনচি মানে আমাদের বসের পুরো ২ নাম্বার বিয়ে সম্পূর্ণ হতে চলেছে। যাই হোক আমাদের ইউনচির ১ম স্ত্রী কিন্তু কিনিউ বুঝছো? সবাই ইউনচির বিয়ের জন্য ওকে শুভকামনা করছিল যাতে আগামী দিনটা খুব ভালোভাবে কাটাতে পারে। আর আমরা দেখতে পাই যার সাথে বিয়েটা হচ্ছিল সে আর কেউ নয়, সে কনেটা হলো আমাদের জুরুলান। এখানে জুরুলানকে কনে বেশে খুব সুন্দর লাগছিল। তখন আমাদের লিনজি বলে, "বাহ! তোমাকে অনেক সুন্দর লাগছে এই বেশে। তুমি আসলেই অনেক সুন্দর একটা মেয়ে।" এই কথা শোনার পর জুরুলান অনেকটা লজ্জা পেয়ে যায়। আর এরপর দূর, দূর থেকে যত গেস্ট ছিল সবাই এসেছিল এই ইম্পেরিয়াল সিটির ভেতরে। এসব দেখে ইউনচির খুব ভালো লাগছিল। লিনজিও এসেছিল, ওর ভাইও এসেছিল। দুজনেই এসেছিল ইউনচিকে কংগ্রাচুলেশনস করতে। ওর একটা নতুন জীবন শুরু হতে চলেছে। ওরা দুজন না এসে কি পারে? তখন লিন বলে, "বস আপনাকে অনেক, অনেক বেশি কংগ্রাচুলেশন
কংগ্রাচুলেশনস, আপনি এখন নতুন একটা জীবন শুরু করতে যাচ্ছেন। এই কথা শোনার পর ইউনচি বলে, "আরে ভাই নতুন জীবন না। এর আগে আমার আরো একটা বিয়ে হয়ে গেছে।" এই কথা শোনার পর সবাই হাসাহাসি করতে শুরু করে দেয়। সবাই খুব খুশি ছিল। কিন্তু এরপর আমরা দেখতে পাই ক্লাউড ইমোর্টাল প্লেস থেকেও কিছু মানুষ আসে। আর এই মানুষগুলো আর কেউ নয়, সে হলো কিনইউ, আর সে এসেছিল তার একটা সঙ্গীর সাথে। এই ২ জন এসে পৌঁছাতে ইউনচি ওকে দেখে খুব খুশি হয়ে যায়। আর কিনইউকে বলতে থাকে, "তুমি ২ মাস আগে যখন এখানে ছিলে তখন হুট করে কেন চলে গিয়েছিলে? আমাদের তো কিছুই বললে না। আমাকে তো একবার বলে যেতে পারতে যে তুমি চলে যাচ্ছ। কিন্তু তুমি না বলেই সেখান থেকে উধাও হয়ে গিয়েছিলে। একটু ভালোভাবে তো আমার সাথে গুড বাই বলতে পারতে। আমি বুঝি না, যখনই আমাদের দেখা হয় তুমি হুট করে চলে যাও, হুট করে চলে আসো। এটা কেমন কথা বলো?" এটা শুনে কিনু বলতে থাকে, "তখন তুমি বিপদমুক্ত হয়ে গিয়েছিলে। আমি তোমাকে প্রটেক্ট করতে এসেছিলাম। আর যখন বুঝলাম তুমি বিপদের বাইরে, তখন আমি আবার আমার ক্লাউড ইমোর্টাল প্লেস এ ফিরে গিয়েছিলাম। কারণ সেখানেও কিছু জরুরি কাজ ছিল যেগুলো ছেড়ে আমি এসেছিলাম তোমাকে বাঁচাতে। তাই আমাকে ওইভাবেই চলে যেতে হয়েছিল। আশা করি এর জন্য তোমার খারাপ লাগেনি। আর তুমি আমাকে মাফ করে দেবে। কিন্তু দেখো, আজ তোমার বিয়ের কথা শুনেই আমি সবার আগে এখানে চলে এসেছি।" ইউনচি তখন বলে, "দেখো, কথা ঘোরানোর চেষ্টা করো না। আমি জানি তুমি কেন চলে গিয়েছিলে। এম্পারার যখন আমাকে আর জুরুলানকে একসাথে থাকতে বলেছিলেন আর একসাথে এই ইমোর্টাল ইম্পেরিয়াল সিটি চালাতে বলেছিলেন, তখনই এটা শুনে তোমার খারাপ লেগেছিল, তাই না? সেই কারণেই তুমি সবকিছু ছেড়ে গিয়ে চলে গিয়েছিলে এখান থেকে। আমাকে গুড বাই পর্যন্ত বলোনি ভালোভাবে।" এটা শুনে কিনিউ বলে, "দেখো, আজ কি দিন? আজকে তোমার বিয়ের দিন। এটা ভুলে যেও না। আজ তোমার বিয়ের দিন। তাই এসব কথা বলছো। এটা তোমার লজ্জা লাগা দরকার। তোমার নিজের বিয়েতে মনোযোগ দেওয়া উচিত এখন।" তখন কিনিউ এর সাথে আসা ওই মেয়েটা বলতে থাকে, "আজ আমাদের পাঠিয়েছে শুধু আমরা তোমার বিয়েতে বাধাই দিতে পারি। তোমাকে কংগ্রাচুলেশনস করতে পারি। এই বিয়ের জন্যই আমরা এখানে এসেছি। তোমাকে কংগ্রাচুলেশনস করতে এসেছি। তাই আমাদের এখানে বেশি কথা বলা উচিত না। তোমাদের পারিবারিক ম্যাটার তোমরা আলাদা করে সামলিয়ে নিও। এখানে নিজেরা এখন এগুলো কথা বলো না।" কিনিউ তখন বলে, "ঠিক আছে, ঠিক আছে। পারিবারিক কথা পারিবারিকভাবেই মেটাবো। এখানে আর এগুলো কথা বলা উচিত হবে না।" আর দুজনেই এখান থেকে চলে যায়। ইয়নচির একটু খারাপ লাগছিল ঠিকই। কিন্তু ও কি বা আর করতে পারবে? আর দেখতে সেখানে আরো একজন এল্ডার এসে পৌঁছায়। সে আসতে ইয়নচিকে দেখে বলতে থাকে, "ইয়নচি, দেখো কতদিন পর আমাদের দেখা হলো। আর কি ভালো সময়ে আমরা দেখা করলাম। দেখো তুমি কতটা এগিয়ে গেছো। আমি জানতাম একদিন না একদিন তুমি বড় কিছু হাসিল করবে। যখন র‍্যাংকিং ব্যাটেল হচ্ছিল তখনই আমি তোমার ট্যালেন্ট দেখে নিয়েছিলাম যে তুমি অনেক দূর যাবে। তোমার ফিউচার অনেক বেশি উজ্জ্বল। তুমি এত তাড়াতাড়ি থামার লোক না। আর দেখো, আমার ভাবনা একদম ঠিক ছিল। আজ তুমি কতটা এগিয়ে গেছো।" তখন ইয়নচি বলে, "ঠিক আছে, ঠিক আছে। বেশি তেল দেওয়ার দরকার নেই।" এল্ডার তখন বলে, "আরে তেল দিচ্ছি না। সত্যিই বলছি। আমি ভাবিনি তুমি ২ বছরে এতটা এগিয়ে যাবে। ২ বছরের মধ্যে এত কিছু করে ফেলবে। এই তো কিছুদিন আগেই তুমি র‍্যাংকিং ব্যাটেলে লড়েছিলে। আর আজ দেখো কোথা থেকে কোথায় পৌঁছে গেছো। আমি জানতাম তুমি এগিয়ে যাবে। কিন্তু এত তাড়াতাড়ি যাবে সেটা তো আমি স্বপ্নেও ভাবিনি। তুমি যা ট্যালেন্ট দেখিয়েছো তার কোনো হিসাব নেই। তুমি এমনিতেও সিম্পল মানুষ নয়। তুমি হলে ইম্পেরিয়াল সিটির একদম স্ট্রংগেস্ট মানুষ। তুমি এখন নাম্বার 1 কাল্টিভেটর হয়ে গেছো ইম্পেরিয়াল সিটির। তোমার নাম এখন জায়গায় ফেমাস হয়ে গেছে। সবাই তোমাকে চেনে।" আরে এল্ডার হলো আমাদের ওই যে শিয়াও সেক্টর মানে হেড, বুঝছো? শিয়াও সেক্টর হেড জানতো একদিন না একদিন ইউনচি আসবে ওদের সেক্টকে ধ্বংস করতে। তাই সে এখানে এসে তেল দেওয়া শুরু করে দিয়েছে ইউনচিকে, যাতে ইউনচি নিজের বদলার কথা ভুলে যায়। এটা দেখে ইউনচি বলতে থাকে, "দেখুন, আজকের দিনটা খুব ভালো। আর আপনি এখানে এসে আমার এত প্রশংসা করলেন। প্রশংসাটা আমার ভালো লেগেছে। তাই এর থ্যাংক ইউ তো আপনাকে বলতেই হবে। বিয়ে শেষ হয়ে গেলে আমি আপনার সেক্টর ভেতরে আসবো এবং আপনার সেক্টর ভেতরে গিয়ে আপনাকে থ্যাংক ইউ বলব। তখন থ্যাংক ইউ বলতে মজা লাগবে আমার।" এটা শুনে শিয়াও সেক্টর এল্ডার ভয় পেয়ে যায় এবং বুঝে যায় এত তেল দিয়ে কোনো লাভ হয়নি। ও পাক্কা আসবে ওদের সেক্টে আর ওদের সবকিছু শেষ করে দিয়ে যাবে। তাও ইয়নচিকে তেল দেওয়ার চেষ্টা করতে থাকে এবং বলে, "দেখুন, কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল আমার মধ্য এবং আপনার মধ্য। কিন্তু আপনি যদি এখন আমাদের মাফ করে দেন তাহলে খুব ভালো হবে। আমরা আর কখনো এই ভুল করব না। আমরা নিজেদের ভুলের জন্য অনুতাপ। তখন কেন যে আমরা আপনার সাথে পাঙ্গা নিয়েছিলাম সেটার জন্য আজও আমরা আফসোস করি।" তখন সেই শিয়াও সেক্টর লিডার একটা স্পেশাল রিং বের করে ইয়নচিকে দিতে বলে, "এটা আমি একটা ছোট্ট গিফট হিসেবে দিচ্ছি আপনাকে। এটা একটা স্পেশাল রিং আর এর সাথে আমি তোমাকে ১৫ কিলো পার্পল ক্রিস্টাল দেবো। তারপর ১০ কিলো হোয়াইট প্রোফাউন্ড জেড দিবো। আর যা জিনিস আমাদের কাছে আছে সব থেকে কিছু তোমাকে দিয়ে দেবো। আশা করি এর বদলে তুমি আমাদের সেক্টকে ছেড়ে দেবে আর আমাদের শিক্ষা দেবে না।" জেসমিন তখন বলতে থাকে, "আরে বাহ! বুড়ো তো আজ খুব খুশি লাগছে। তোমাকে অনেক কিছু দিচ্ছে ও। তাহলে ওকে মারা ভালো হবে না। ওকে মারা একটা খারাপ ডিসিশন হবে। ওকে না মেরে বরং ওকে লুট করতে থাকো ইউনচি। ওর সেক্টে যা আছে সবকিছু নিয়ে নাও। আমার তো মনে হচ্ছে ওর সেক্টে যা আছে অলরেডি তোমাকে তাও অর্ধেক দিয়ে দিয়েছে। এখন যতটা পারো ওর থেকে লুটতে থাকো।" তখন ইউনচি এল্ডারকে বলে, "তুমি কি শুধু এতটুকুই দেবে আমাকে? এতটুকুই দিতে পারবে তুমি?" এল্ডার বলে, "আপনি বলুন না আপনার আর কি চাই? যা লাগবে আমি সবকিছু এনে দিব আপনাকে। শুধু একবার নামটা বলুন। আমার সাধ্যের মধ্যে যদি থাকে তাহলে আমি নিয়ে আসবো। আর যদি আমার সাধ্যের মধ্যে না থাকে আমি নিয়ে আসার চেষ্টা করব।" ইয়নচি তখন বলে, "আমার এমন কোনো জিনিস চাই না যা তোমার সাধ্যর মধ্যে নেই। আমি চাই তোমার ছেলেকে। তোমার ছেলে শুধু তোমাকে মনে করে দিতে চাই ও এখনো বেঁচে আছে। আমি এখনো ওকে মারিনি। আর ও যা করেছিল সেটার জন্য আমি এখনো ওকে মাফ করিনি।" এটা শুনে এল্ডার ঘাবড়ে যায় এবং বলে, "ও আমার ছেলে কেন চাইছে?" ইয়নচি তখন বলে, "আরে ভয় পাচ্ছ কেন? আমি মারব না ওকে।
অনেকদিন হয়ে গেছে ওর সাথে আমি দেখা করিনি। ও আমাকে অনেক নাচিয়েছিল। আজ ওকে আমার নাচানোর সময় এসে গেছে, বুঝছো? তার ২-১ টা কথা বলব শুধু চা খেতে, খেতে। সম্ভব হলে নিজের ছেলেকে ডেকে আনো। এলিয়ট তখন বলে, "আমি জানি আমার ছেলে তোমার সাথে খুব খারাপ কাজ করেছিল। আমি এখনো যাচ্ছি ওকে ডান্ডা দিয়ে মারতে। দরকার পড়লে চাক্কু পিছন দিয়ে ঢুকাই দিমু। যতটা সম্ভব ওকে মাইরা হাড়-গোড় ভাইঙ্গা দিমু। তুমি শুধু নিজের হাতে ওকে মাইরো না। নাহলে আমার ছেলে বাড়া এতটা নিকম্মা যে তোমার একটা অ্যাটাকেও একদম শেষ হয়ে যাবো।" ইউএনজি তখন বলে, "ততক্ষণ আমি কেন অপেক্ষা করব? যতক্ষণ তুমি তোমার ছেলেকে শাস্তি দেবে। তাই আমি নিজের হাতেই তোমার ছেলেকে শাস্তি দেব। আর যদি তুমি চাও যে তুমিই নিজের ছেলেকে শাস্তি দেবে তাহলে তুমি কাল কেন করবে? কথায় আছে না যে, যদি কোন কাজ করার থাকে সেটা কাল না করে আজ করো। তাই তুমি আজকেই তোমার ছেলের হাতটা একদম ভেঙে দাও।" তখন সে সেক্টর মাস্টার নিজের ছেলেকে বলে, "এদিকে আয় তাড়াতাড়ি। কোথায় লুকিয়ে বসে আছিস?" ছেলেটাকে দেখে ওর অবস্থা একদম মনে হচ্ছিল খারাপ হয়ে গেছে। ও মনে, মনে ভাবছিল, "কেন যে আমি এর সাথে পাঙ্গা নিতে গিয়েছিলাম। আজকে তো মনে হচ্ছে এই কারণে আমার বাবা আমারে মাইরাই ফেলাইবো।" ও নিজের বাবাকে তখন অনুরোধ করতে থাকে, "বাবা, বাবা আমাকে মাইরো, মাইরো না। আমি অনেক ভুল করে ফেলেছিলাম। তার জন্য আমি ক্ষমা চাইছি। আমি আর এরকম ভুল করব না। আপনি যদি আমাকে মারেন তাহলে তো আমি মরেই যাবো।" ইউনচির এই সমস্ত জিনিস দেখে খুব মজা লাগছিল। ও শুধু দেখতে চাইছিল সে হচ্ছে একটি লিডার আসলে করেটা কি? শিয়াও এর বাবা এমনভাবে মারছিল শিয়াওকে, আই মিন ওই লোকটাকে, যে ও প্রচন্ড চিৎকার করছিল। তখন ইউনচি বলে, "এই ছেলেটা আমাকে প্রচুর বিরক্ত করেছিল। এখন ওর চিৎকার শুনে আমার খুব মজা লাগছে। আমার সাথে যে খারাপ আচরণ করবে তার সাথে আমি কোনো দয়া দেখাবো না। আমি তাকে কুকুরের মতো মারবো।" এল্ডার তখন বলতে থাকে ইউনচিকে, "দেখো আমি কিভাবে মারি আমার নিজের ছেলেকে, শুধু তুমি দেখতে থাকো। আমি ওর হাত-পা সব ভেঙে দেবো।" ও তক্ষুনি নিজের পাওয়ার ইউজ করে একটা অ্যাটাক দিয়ে মারে তার ছেলের গায়ে, যাতে ওর ছেলের অবস্থা একদম খারাপ হয়ে যায়। পুরো লাইটেনিং পাওয়ার তার শরীরের ভেতরে ঢুকিয়ে দেয়। আর এই অ্যাটাক লাগার কারণেই সে হচ্ছে একটা লিডারের ছেলে বা ইয়ং মাস্টার একদম তরপাতে শুরু করে। ওর অনেক বেশি কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল যেন ও মরেই যাবে। ওর প্রাণটাই যেন বেরিয়ে যাচ্ছিল। এবং এই অ্যাটাক লাগার সাথে, সাথে ও একদম অজ্ঞান হয়ে যায়। ওর অবস্থা একদম খারাপ হয়ে যায়। এল্ডার তখন ইউনচিকে বলতে থাকে, "দেখো আমি নিজের ছেলের পুরো কন্ট্রিবিউশন ধ্বংস করে দিয়েছি। ওকে একদম ইউজলেস বানিয়ে দিয়েছি। আশা করি এটাই যথেষ্ট হবে আমার ছেলের জন্য।" ইউনচি তখন বলে, "ঠিক আছে, ঠিক আছে। কোন ব্যাপার না। তুমি বিয়েতে এসেছো তো ভালো কথা। কিন্তু আগে আমাকে একটা কথা বলো। তুমি কি বাসা থেকে খেয়ে এসেছো নাকি বাসায় গিয়ে খাবে?" এই কথা বলে ও অনেক হাসতে থাকে এবং বলে, "যাই হোক বিয়েতে যেহেতু এসেইছো খাওয়া-দাওয়া করেই যাইও।" আর ইউনচের জন্য আজকের দিনটা খুব বেশি একটা মজার ছিল, প্লাস ভালো লাগার মতও ছিল। সব শত্রুর খেলা শেষ করে দিয়েছিল আর শান্তিতে ইউএনসি এখন নিজের বিয়ের জন্য প্রস্তুতি হচ্ছিল। এরপর আমরা দেখতে পাই সেখানে একজন রহস্যময় লোকের এন্ট্রি হয়ে যায়। এই লোকটার আসলে কে, সে কেন এখানে এসেছে সেটা আমাদের কিছুই দেখানো হয়নি। তার মানে বিয়েতে তো অবশ্যই কোনো গন্ডগোল হবে সেটা সিউর। আর এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। তো দেখা হইতেছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।